মাত্র ৫ লাখ টাকার বিনিময়ে নিজের ১৬ বছরের মেয়ে নূরকে বিক্রি করে দিল তারই বাবা। নূর যেন বিশ্বাসই করতে পারছিল না, মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে। যে মানুষটাকে সে বাবা বলে ডাকে, যাকে ছোটবেলা থেকে আঁকড়ে ধরে বড় হয়েছে, আজ সেই মানুষটাই তাকে অচানা এক চুক্তির কাছে বিক্রি করে দিল। তার বাবার কাছে এই টাকা ছিল জীবনের সবচেয়ে বড় সমাধান। নেশায় আসক্ত, কর্মহীন এই মানুষটি প্রতিদিন ঘরে ফিরে শুধু খাবার চাইতো, কিন্তু আজ ঘরে ভাত ছিল না। আর আজ এই নূরের জীবনে সবকিছু ভেঙে গেল। সামান্য সেই ব্যর্থতার শাস্তি হিসেবে তাকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলো। নূর মাটিতে বসে হাউমাউ করে কাঁদছিল, তার চোখের সামনে শুধু অন্ধকার। ২ বছর আগে সে মাকে হারিয়েছে, সে শূন্যতার পর থেকেই জীবনটা তার কাছে আরো কঠিন হয়ে গেছে। আগে যে ঘরটা ভালোবাসায় ভরা ছিল, এখন সেখানে শুধু বকা, কটু কথা আর অবহেলা। নূরই ছিল পুরো সংসারের ভরসা। লোকের বাড়িতে কাজ করে সে বাবা, ছোট ভাই রিমন আর নিজের জীবন চালাতো। রিমন এখন ক্লাস 6-এ পড়ে। ভাইকে স্কুলে ভর্তি করাতে পারলো, নিজের পড়াশোনা অনেক আগেই থেমে গেছে। কারণ অভাব যেখানে প্রতিদিনের বাস্তবতা, সেখানে স্বপ্ন ধীরে ধীরে মরে যায়। আর সেই ভাঙা জীবনের মধ্যেই নূরকে বিক্রি করে দেওয়া হলো। যে ব্যক্তি তাকে কিনেছে সে বিশিষ্ট ব্যবসায়ী আদ্রিক দেওয়ান। নামটা কম বেশি সেও জানে, কিন্তু কখনো সামনে থেকে দেখেনি। শুনেছে সে অনেক রাগেই। অবশ্য নূর যে স্কুলে পড়াশোনা করত, তখন এসেছিল লোকটি, কিন্তু ভয়ে চোখে দেখতে পারেনি। আর আজকে থেকে সেই লোকটির কেনা গোলাম হয়ে থাকবে না। তবে তিনি নিজে আসেননি, তার হয়ে এসেছে তারই পার্সোনাল সেক্রেটারি জিশান রহমান। জিশান কাগজপত্র হাতে দাঁড়িয়েছিল। সবকিছু নিয়ম মাফিক ঠিক থাকলো, তার চোখে কোথাও এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। সে বুঝতে পারছিল এটা শুধু একটি লেনদেন নয়, এটা এক ভাঙা জীবনের শেষ আশ্রয়টুকু কেড়ে নেওয়া। নূর তখনও কাঁদছিল, থেমে থেমে শুধু বলছিল, আমি কোথাও যাব না আব্বু, আমি এই ঘরে থাকবো। আমারে ভাত দিতে হইব না, খালি একটু থাকতে দাও। কিন্তু তার কথা শোনার মতো কেউ আর ছিল না। বাইরে অপেক্ষা করছিল এক বিশাল গাড়ি। আর এই বাড়ি থেকে বের হলে শুরু হতে যাচ্ছিল তার অজানা এক নতুন জীবন। জানা নেই কোথায় নিয়ে যাবে তাকে। সে সময়টুকু নূর নিজের ভাইকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো, যে ভাইটা সে ছাড়া আর কেউ নেই। আজ থেকে এই ভাইটাকে একা রেখে থাকতে হবে নূরকে। নূর ডুকরে 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 কেঁদে উঠল। হঠাৎ জিশান বজ্রকণ্ঠে বলে উঠল, ম্যাম প্লিজ চলুন, আমাদের হাতে বেশি সময় নেই, বস আমাদের জন্য অপেক্ষা করছে। রিমন দৌড়ে এসে নূরকে শক্ত করে জড়িয়ে ধরল। ছোট্ট ভাইটা আঁকড়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো, বুবু, ও বুবু তুমি যাইও না, তোমারে ছাড়া আমি কেমনে থাকবো। তুমি চইলা গেলে আব্বা আমারে খাইতে দিব না, মাই দিব, অনেক কষ্ট লাগবে তখন। তোমার লগে আমারও লইয়া যাও, আমি এই ঘরে থাকবো না। রিমনের কান্না শুনে নূরের বুকটা হু হু করে উঠল। ছোটবেলা থেকে ভাইটাকে কোলে পিঠে করে মানুষ করেছে সে, আর আজ সেই ভাইকে ফেলে তাকে চলে যেতে হবে অজানা কোথাও। সে জানে না আর কোনোদিন প্রাণের টুকরো ভাইটাকে দেখতে পাবে কিনা। নূর কাঁদতে কাঁদতে বলল, ভাই কাঁদিস না, আমি তোরে কই লইয়া যাবো, আমারে কই লইয়া যাইব ওইটাই তো আমি জানি না। আমার আব্বা যে আমার জন্ম দিছে, সেই আমারে বিক্রি করে দিছে, তার কাছে আমি এখন পণ্য হইয়া গেছি। যদি জানতাম নিজের বাপ মাইরে বেচা টাকা নিব, তাহলে বিষ খাইয়া হইল মইরা যাইতাম। জিশান আবারও গম্ভীর গলায় বলল, ম্যাম প্লিজ আসুন। নূর ছলছল চোখে তাকালো জিশানের দিকে। লোকটা তার সঙ্গে ভদ্রভাবে কথা বলছে, কিন্তু সে জানে না মানুষটা আসলে কেমন। ধীরে ধীরে উঠে দাঁড়ালো নূর। তারপর নিজের ভাইকে শেষবারের মতো বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। মাফ কইরা দিস তোর বুবুরে ভাই, তোরে একা ফালাইয়া যাইতে মন চায় না, কিন্তু যাইতে তো আমার হইবই। যদি কোনোদিন বাচ্চা থাকি, তাহলে তোরা আমি আমার কাছে লইয়া যাবো, এই অমানুষ রূপে বাপের কাছে রাখবো না। এরপর সে নিজের বাবার সামনে গিয়ে করুণ স্বরে বলল, তোমার আমি কোনোদিন ক্ষমা করবো না আব্বা, কোনোদিন না। ওদের ভাঙা টিনের ছাউনি দেওয়া ঘর থেকে বেরিয়ে এলো, অনিচ্ছা সত্ত্বেও গাড়ির দিকে এগিয়ে গেল। যত সামনে যাচ্ছে ততই বুকটা ফেটে যাচ্ছে তার। জিশান গাড়ির দরজা খুলে দিল। নূর শেষবারের মতো রিমনকে বুকে জড়িয়ে ধরে তার মুখ ভর্তি চুমু খেলো। তারপর গাড়িতে গিয়ে বসে পড়লো। গাড়ি চলতে শুরু করল। যতক্ষণ দেখা যায় নূর জানালা ফাঁক দিয়ে ছোট বাড়িটার দিকে তাকিয়ে রইল। রিমন বোনকে হারিয়ে পাগলের মতো মাটিতে লুটিয়ে কাঁদতে লাগলো, অথচ বাবা নামের পাষাণ মানুষটা একবারের জন্য ফিরে তাকালো না। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো এক বিশাল বাড়ির সামনে। জিশান নেমে আবারও দরজা খুলে দিল। নূর ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। তার পরনে ছিল শুধু পুরনো নোংরা একটি চিপি, ধুলো ময়লায় ভরা। সেই অবস্থাতেই সে জিশানের পেছনে হাঁটতে লাগলো। যত সামনে এগোচ্ছে ততই বুকের ভিতর কাঁপুনি বাড়ছে। চারপাশে সবকিছু এত বড়, এত চকচকে, এত অপরিচিত, যেন এক অন্য পৃথিবী। ধীরে ধীরে জিশান তাকে নিয়ে এক বিশাল কক্ষে ঢুকলো। সামনে এসে নূর যা দেখলো তার জন্য সে মোটো প্রস্তুত ছিল না। রুমের ভেতরে ঢুকতে নূর থমকে দাঁড়ালো। মেজের উপর একটি ছেলে লুটিয়ে পড়ে আছে। সে কিছু বুঝে ওঠার আগে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি ছেলেটার বুকে একের পর এক ছুরির আঘাত করতে লাগলো।
মুহূর্তের মধ্যে ছেলেটির শরীর নিথর হয়ে গেল, চারদিকে রক্ত ছড়িয়ে পড়ল। ছেলেটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। দৃশ্যটা দেখে নূরের পুরো শরীর কাঁপতে লাগলো, বুকের ভেতর ধুকপুক শব্দ যেন আরো জোরে বাজতে লাগলো। তার মনে হচ্ছিল, যে মানুষ এভাবে আরেকটা মানুষকে কুকুরের মতো মেরে ফেলতে পারে, সে কখনো ভালো কেউ হতে পারে না। ধীরে ধীরে লোকটির মুখের দিকে তাকাতে নূর চমকে উঠল। তার সামনে দাঁড়িয়ে আছে এক সুদর্শন পুরুষ, নিখুঁত মুখাবয়ব, তীক্ষ্ণ চাহনি, ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। যেন এই ভয়ঙ্কর দৃশ্যটাই তাকে আনন্দ দিয়েছে। নূরের শরীর আরো শীতল হয়ে গেল। ঠিক তখনই জিশান নিচু গলায় বলে উঠল, বস, ম্যামকে নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে লোকটি মাথা ঘুরে নূরের দিকে তাকালো। গাঢ় ধূসর রঙের চোখ দুটি অস্বাভাবিকভাবে গভীর। সেই চোখে অন্য কারো কাছে মুগ্ধতা থাকতে পারে, কিন্তু নূরের চোখে ধরা দিল শুধু নির্মমতা আর হিংস্রতা। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা নূরের বুকের ভেতর ভয় আরো বাড়িয়ে দিল। এতক্ষণে সে বুঝতে পারলো, এই মানুষটি আদ্রিক দেওয়া। আদ্রিকের ঠোঁটের কোণে ধীরে ধীরে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তার হাতের হালকা ইশারাতেই কয়েকজন লোক এগিয়ে এসে রক্তাক্ত দেহটা সরিয়ে নিয়ে গেল। জিশানও তাদের সঙ্গে চলে গেল। মুহূর্তে জায়গাটা নিস্তব্ধ হয়ে গেল। চারপাশ ফাঁকা হতে নূরের বুক ধরপড় করে উঠল। ভয়ে তার হাত পা কাঁপছে, আর আদ্রিক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। নূর শুকনো ঢোক গিল, এক পা দু পা পিছোতে লাগলো। শেষমেশ দেয়ালে পিঠ ঢেকে গেল, আর যাওয়ার পথ নেই। হঠাৎ আদ্রিক তাকে কোলে তুলে নিল। নূর ভয় পেয়ে তড়িঘড়ি তার শার্ট আঁকড়ে ধরলো। আদ্রিক কোনো কথা না বলে তাকে নিয়ে সোজা এক বিশাল কক্ষে ঢুকলো। কক্ষটা রাজপ্রাসাদের মতো বড় আর সাজানো। সে খুব যত্ন করে নূরকে বিছানায় বসিয়ে দিল। নূর আরো গুটিয়ে গেল। কিছুক্ষণ পর এক লোক মাথা নিচু করে এসে আদ্রিকের হাতে একটা পেপার ধরে দিয়ে চলে গেল। নূর ভীতু মেয়ে নয়, কিন্তু আজ তার বুকের ভেতর ভয় জমে বরফ হয়ে গেছে। সে মনে মনে ঠিক করে ফেলেছে, যেভাবে হোক এখান থেকে পালাবে। ভাইকে নিয়ে অনেক দূরে চলে যাবে। টাকা তো সে নেয়নি, তাহলে সে কেন দাসের মতো থাকবে? ঠিক তখনই আদ্রিক তার সামনে এসে নিচু স্বরে আওড়ালো, রেড রোজ, এই পেপারে সাইন করো। নূর চমকে তাকালো। লোকটা এত মিষ্টি গলায় ডাকলো যে মুহূর্তের জন্য ভয়টা কমে গেল। রেড রোজ, তোমাকে কিছু বলেছি। নূর এবার সাহস সঞ্চয় করে ঠোঁট ফুলালো, আমি কেন এই কাগজে সই করব? আমি তো আপনার লগে থাকুম না। আমি আমার ভাইরে লয়ে অনেক দূরে চলে যাবো। আব্বা ডর দেয়াইছে, আপনার কাছে না আইলে বাইরে গরম শিক দিয়া সেকা দিব, তাই আইছি। কিন্তু আমি তো আপনার লগে থাকুম না, তাই কোনো কাগজে সইও করবো না। কথা বলে সে মুখ ফিরিয়ে নিল। তার এই অভিমানী মুখ দেখে আদ্রিকেরও হাসিও পেয়ে গেল। তবে মুখ গম্ভীর করে আবার বলল, সাইন করতে বলেছি তোমায়, করবো না। কি করবেন আপনি? লাস্টবার বলছি সাইন করে দাও। কইলাম না পারবো না। আদ্রিক একটু ঝুঁকে ঠান্ডা গলায় বলে উঠে, তোমার ভাইকে যদি ওই কুত্তার বাচ্চার মতো দেখতে না চাও, তাহলে সাইন করে দাও। নূরের চোখ বড় বড় হয়ে গেল। ভাইটা তার পৃথিবীর সবকিছু। সে হঠাৎ কেঁদে উঠল, না না, এমন করেন না। আমার ভাই আমার সব, আমি আপনার পায়ে ধরি, তাও এমন করেন না। সে পায়ের দিকে ঝুঁকতে আদ্রিক তাকে থামিয়ে দিল। পায়ে ধরতে হবে না, শুধু সাইন করো। নূর নাক টেনে বলল, এটা কিসের কাগজ? আপনি কি আমারে বেচা দিবেন? আগেই কইলাম আমি কিন্তু যাবো না। যে আমারে নিতে আইব তার চুলটাই না ছিঁড়া ফালামো। আদ্রিক এবার হেসে ফেলল, সেসব কিছু না। তোমাকে যে 5 লাখ টাকা দিয়ে কিনে নিলাম, তার চুক্তিপত্র নাও, তাড়াতাড়ি সাইন করো, নয়তো কত্তাসি আবার ডর দেহান লাগে কেন? বিড়বিড় করতে করতে নূর কাগজে সই করে দিল। আদ্রিক কাগজটা হাতে নিয়ে তার দিকে তাকালো, চোখে অদ্ভুত ঝিলিক। আমার যে কাগজে সই করান, আমি কিন্তু পালামই। টাকা আমার বাপ নিছে, আমি কেন থাকবো আপনার লগে? আমার বাপরে লইয়া থাকেন। তোমার বাপের মধ্যে এমন কিছু নেই যে তাকে আমার কাছে রাখবো? তাহলে আমার কেন আনলেন? আদ্রিক ঝুঁকে এলো নূরের দিকে, ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে আওড়ালো, তোমার মধ্যে স্পেশাল কিছু আছে যার জন্য আমার এই রেড রোজ কি লাগবে? আর বলো তো, রেড রোজ বিয়ে করতে হলে কি বলতে হয়? কমুনা, তাতে আপনার দাদার কি? তোমার মধ্যে স্পেশাল কিছু আছে যার জন্য আমার এই রেড রোজ কি লাগবে? আর বলো তো, রেড রোজ বিয়ে করতে হলে কি বলতে হয়? কমুনা, তাতে আপনার দাদার কি? আদ্রিক দাঁত চেপে নিজের রাগ সামলে নিল। সে ভেবেছিল মেয়েটা শান্তশিষ্ট, চুপচাপ স্বভাবের হবে, কিন্তু এখন দেখছে পুরো উল্টো, জেদি, তেজি আর জবাব দিতে ওস্তাদ। সেই গভীর দৃষ্টিতে তাকে আবার বলল, রেড রোজ, ফাজলামো বাদ দিয়ে ডিরেক্ট বলো, বিয়ের সময় কি বলতে হয়? নূর চোখ পাকিয়ে তাকালো। সে নিজে ভয় পাওয়ার বদলে যেন আদ্রিককে ভয় দেখাচ্ছে। কেন কমু আপনারে? আপনি কেডা? সঙ্গে সঙ্গে আদ্রিক গর্জে উঠল, জিশান, এই জিশানের বাচ্চা, তাড়াতাড়ি রুমে আয়। মুহূর্তের মধ্যে জিশান ছুটে এসে হাজির। জি বস, কিছু বলছেন? আদ্রিক পা থেকে জুতা খুলে তার দিকে ছুঁড়ে মারল। জিশান কোনো মতে সরে গেল। শাওয়ার নাতি, তোকে বলছি না বাড়িতে আমাকে যা বলিস এখানেও তাই বলবি? তোর বসগিরি তোর পেছন দিয়ে ভরবো। জিশান নির্লিপ্ত মুখে বলে উঠে, কিন্তু ভাই, তুমি তো বসগিরি পেছন দিয়ে ভরতে পারবেন না। কারণ সাথে নূর খিলখিল করে হেসে উঠল। তার হাসির শব্দে আদ্রিক ঘাড় ঘুরিয়ে তাকালো। মেয়েটার হাসিতে সে বরাবরই মুগ্ধ, আজও ব্যতিক্রম হলো না। সে অপলক তাকিয়ে রইল। ঠিক তখনই জিশান হালকা ধাক্কা দিল। ভাই, চোখ দিয়ে গিলে খাবে নাকি ভাবিকে?
আদিক চমকে উঠে, তারপর মুচকি এসে বিড়বিড় করলো, যে ডেঞ্জারাস মেয়ে, একে টাচ করতে গেল আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে। ভাই কথা বলছো না কেন? আর এত তড়িঘড়ি ডেকেছো বা কেন? আদিক গম্ভীর গলায় উত্তর দিল, রেড রোজকে কবুল বলতে বলো। নূর যেন আকাশ থেকে পড়লো, কি কবুল? আমি কেন কবুল কমু? আমি কবুল কমু না। আদিক চোখ দুটো সরু করে ঠোঁটে বাঁকা হাসি টেনে নিল। আলহামদুলিল্লাহ রেড রোজ, কলমা তাইয়্যেবা বলতে পারো? আপনার মতো আমি খাম্বা নাকি? পারো না কেন? তাহলে বলো শুনি। নূর মধুর সুরে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদিক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। ঠোঁটের কোণে এখনো বিশ্বজয়ের হাসি লেগে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিয়ে ডান। জিশান মিষ্টিতে সবাইকে। নূর লাফিয়ে উঠল, কি বিয়ে হয়েছে মানে? আমি তো কিছু কই নাই। কথা শেষ হওয়ার আগে আতিক তার কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নিল। নূরের নিঃশ্বাস আটকে গেল। আতিক তার থুতনিতে ছোট্ট চুমু এঁকে ফিসফিস করে আওড়ালো, সব বলেছ জান। আজ থেকে তুমি শুধু আদিক দেওয়ানের নামে বাধা। আদিকের আহ্লাদে বউ তুমি। জিশান মিটি মিটি হাসতে হাসতে ভ্রু যোগ্যল কুসকে বলে উঠে, ভাই আমি কিন্তু এখানে আছি, কথাটা শুনো। আদিকের মধ্যে তার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে যেন নিজের একটা আলাদা জগতে দাঁড়িয়ে আছে, যেখানে আছে শুধু নূর। তার দৃষ্টি স্থির, গভীর, আর সেই দৃষ্টির ভারে নূরের বুকটা কেমন যেন ধকধক করে উঠছে। আদিক ধীরে ধীরে মুখ ঘুরে জিশানের দিকে তাকালো, চোখে বিরক্তির ছাপ স্পষ্ট। সো হোয়াট? তোর জন্য কি বউয়ের কাছে যাবো না নাকি? সর এখান থেকে। থাক, বাকি রোমান্স বাসায় গিয়ে করবো। ফার্স্ট কার বের কর, এখনই বাসায় যাবো আমরা। আমার রেড রোজের স্বপ্নের ঘর। কথাগুলো আদেশের মতো ছুটে এলো। নূর এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে ছিল, কিন্তু এবার আর পারল না। তার ভেতরে সব ভয়, দ্বিধা, রাগ সব একসাথে বিস্ফোরিত হয়ে উঠল। বাড়ি যাবো মানে? এটা কার বাড়ি? আমি আপনার লগে আর কোনো হানে যাবো না। তার চোখে অশ্রু চিকচিক করছিল, কিন্তু সে মাথা নিচু করলো না। আদিক ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। প্রতিটি পদক্ষেপে যেন নীরব চাপ বাড়তে লাগলো চারপাশে। নূর পিছু হটতে চাইলো না, দাঁড়িয়ে রইল ঠিক জায়গায়। আদিক তার একদম সামনে এসে থামলো। দুজনের মাঝখানে দূরত্ব বলতে গেলে নেই। তার চোখে সেই দুষ্টু ঝিলিকটা আবার ফুটে উঠল। বিয়ে যখন করেছি তখন বউকে তো সাথে যেতেই হবে, তাই না? নূর কটাক্ষ মেজাজে বলে উঠল, আমি এই বিয়ে মানি না। আপনি কইলেই হলো নাকি? আমি কবুল কই নাই হুঁ। এই জেদ, এই অবাধ্যতা কেমন যেন আনন্দের ঢেউ তুললো আদ্রিকের ভেতরে। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা দিশান ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন সিনেমার দৃশ্য দেখছে। ঠিক তখনই কোনো পূর্বাভাস ছাড়াই আদ্রিক হঠাৎ ঝুঁকে এসে নূরের গালে টুপ টুপ করে দুটো চুমু বসিয়ে দিল। নূর জমে গেল, তার শরীর যেন মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। আদ্রিক তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে আওড়ালো, বিয়ে মানতে হবে না জান। কোলে বাচ্চা কাচ্চা ধরে দেব সেটা মানলেই চলবে। আমি আবার বাচ্চা কাচ্চা দিতে এক্সপার্ট আছে। বছরে 2-1 জন আসতেই থাকবে। জাস্ট একবার সুযোগ দিয়ে দেখো। নিরাশ করবো না, পাক্কা প্রমিস। নূর হা করে তাকিয়ে রইল। এ কেমন মানুষ, এমন নির্লজ্জ বেহা কথা কেউ এভাবে বলে? তার মনে পড়ে গেল এলাকার কয়েকটা বকাটের কথা, যাতে সে একদিন নিজের হাতে এমন ধোলাই দিয়েছিল যে তারা কখনো তার দিকে তাকানোর সাহস পায়নি। কিন্তু এই মানুষটা, সে সম্পূর্ণ আলাদা। জিশান তখনও দাঁড়িয়ে আছে। সে হেসে খোঁচা দিল, ভাই তুমি কয়জনকে বাচ্চা কাচ্চা দিছো? না মানে এক্সপার্ট বললা তো তাই। আতিক ধীরে ধীরে তার দিকে তাকালো। সেই দৃষ্টি রক্তচক্ষুর মতো। জিশান এক মুহূর্তেই শুকনো ঢোক গিলে নিল। আমি কিছু বলিনি, আমি গেলাম বলে সে সেখান থেকে কেটে পড়ল। আদিক এবার একদম শান্ত দৃঢ় গলায় বলল, রেড রোজ আমার সাথে চলো। নূর মাথা নাড়ালো, কইলাম না। কোনাহানে যেমন আপনার লোকে, আপনি খারাপ মানুষ। আপনি মানুষ খুন করেন, তারপর আপনার মন গলে না। একটা মানুষ খুন করে এখন আবার আমার লোকে মিষ্টি করে কথা কন। কথা শেষ হওয়ার আগে আদিক হঠাৎ তাকে পাজা কোলে তুলে নিল। নূর চমকে উঠল, কিন্তু এবার সে চিৎকার করলো না, বরং বিস্ময়ে তাকিয়ে রইল তার দিকে। দরজা পেরে বের হতে হতে আদিক হালকা এসে বলল, কোলে উঠতে মন চাইছে, সেটা ডিরেক্ট বললেই হয়। শুধু শুধু ইনোসেন্ট সাজো কেন? নূর যেন আকাশের 8ম তলা থেকে নিচে পড়ে গেল। এই লোকটার সাথে কথা বলে কোনো লাভ নেই। গাড়ি সামনে এনে তাকে নামিয়ে দিতে সে এদিক ওদিক তাকালো। মাথায় দুষ্টু বুদ্ধি এলো। সে বরাবরই ভেবে চিনতে কাজ করে, সেজন্য আজও তার ব্যতিক্রম হলো না। আদিক অন্যমনস্ক হতে 1 সেকেন্ডও দেরি করলো না নূর। হঠাৎ সুযোগ বুঝে সে বিপরীত দিকে দৌড় দিল। সবকিছু এত দ্রুত ঘটলো যে আদিক মুহূর্তের জন্য থমকে গেল। তারপরে দৌড়াতে শুরু করলো তার পিছু পিছু। রেড রোজ দাঁড়া বলছি, এভাবে দৌড়িও না, সামনে কার আছে। কিন্তু নূর কিছুই শুনলো না। তার মাথায় তখন একটা চিন্তা, পালাতে হবে, যেভাবেই হোক তাকে পালাতে হবে। সে আরো জোরে দৌড়াতে লাগলো। পেছনে আদিকে ডাকতে ডাকতে তার এদিকে এগিয়ে আসে, তবুও নূর থামলো না। রেড রোজ প্লিজ থেমে যাও, তোমায় কিছু করবো না, সত্যি বলছি। আদিকের কণ্ঠে অদ্ভুত এক অনুরোধ ছিল, কিন্তু নূরের কানে তা পৌঁছালো না। তার কানে শুধু বাজছিল নিজের আতঙ্ক, নিজের বাঁচার তাড়না। নূর দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে বলল, আপনারে কইলাম না আমি আপনার লগে থাকুম না।
তাও কেন আমাকে ধরবার আহেন, আমি যাবো না আপনার লগে। রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ। হঠাৎই তার পা পিছলে গেল, ধপ করে রাস্তায় পড়ে গেল নূর। তার শরীরটা যেন একসাথে ভেঙে পড়ল, হাঁটু আর পায়ের চামড়া ছুলে গেল মুহূর্তে। ব্যথায় কোকড়ে উঠে চোখ মুখ শক্ত করে ফেললো সে। রেড রোজ আর্ধেক বিদ্যুতের গতিতে ছুটে এসে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। মুখে সেই ভয়ঙ্কর মানুষটার কোনো চিহ্ন নেই, বরং এক অদ্ভুত অস্থিরতা। সে তাড়াহুড়ো করে নূরের জামা একটু তুলে দেখলো, পা ছুলে গেছে, জায়গায় জায়গায় রক্ত বেরোচ্ছে। দৃশ্যটা দেখে আর্ধেকের মুখের রং পাল্টে গেল, তার গলা কেঁপে উঠল। বলেছিলাম না দৌড়াতে, তুমি শুনলে না কেন? দেখো কতটা ব্যথা পেয়েছো, খুব কষ্ট হচ্ছে তাই না? নূর ছলছল চোখে তার দিকে তাকিয়ে রইল। এই মানুষটা কি সেই মানুষ যে কিছুক্ষণ আগে কারো জীবন নিতে দ্বিধা করেনি? তাহলে এখন তার এই অস্থিরতা, এটা কি সত্যি নাকি এটাও কোনো অভিনয়? ভাবনাগুলো এলোমেলো হয়ে গেল। হঠাৎই নূর ঝটকা মেরে তার হাত সরিয়ে দিল। ছোবেন না আমায়, আমি থাকুক না আপনার লোকে, আমি ভাইয়ের কাছে যাবো, আমার ভাইয়ের কাছে। কথা শেষ হতি সে ডুকরে কেঁদে উঠল। আর্ধেক থমকে গেল। মেয়েটার কান্না যেন তার বুকের ভেতর কোথাও গিয়ে আঘাত করলো। অদ্ভুত এক অনুভূতি, যা সে আগে কখনো অনুভব করেনি। সে ধীরে ধীরে একটু দূরে সরে গিয়ে নরম গলায় বলল, ওকে ওকে, টাচ করবো না তোমায়, কিন্তু এভাবে কেঁদো না প্লিজ। বউ হও না তুমি আমার। নতুন বউ কি শ্বশুরবাড়ি বাদ দিয়ে নিজের ভাইয়ের কাছে যেতে চায়? আমি যাবো ভাইয়ের কাছে, আমি থাকুক না আপনার লগে। ওকে ফাইন, নিয়ে যাব তোমার ভাইয়ের কাছে, কিন্তু এখন রাত অনেক হয়েছে, এই অবস্থায় তুমি কোথাও যেতে পারবে না। আগে আমার সাথে বাসায় চলো, তারপর কাল তোমায় নিয়ে যাব। নূর চুপ করে গেল। সে চারপাশে তাকালো। নিস্তব্ধ রাত, ফাঁকা রাস্তা, অচেনা জায়গা, সবকিছু মিলে তার ভয় আরো বেড়ে গেল। অবশেষে অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে রাজি হলো। ধীরে ধীরে উঠে দাঁড়াতে গিয়ে পায়ে ব্যথায় কেঁপে উঠলো। ঠিক তখনই একটা গাড়ি এসে থামলো তাদের সামনে। জিশান নেমে দরজা খুলে দিল। আতিক আর দেরি করলো না, নূরকে কোলে তুলে নিল। নূর কিছু বলতে গিয়েও থেমে গেল, শরীরটা ক্লান্ত। গাড়িতে বসে দিতে নূর এক কোণে গুটিসুটি হয়ে বসে পড়লো। আতিকও পাশে বসলো, তবে ইচ্ছা করে একটু দূরত্ব রেখে। সে বুঝতে পারছে এই মেয়েটা এখনো খুব ছোট, খুব সরল। তার এই ভয়, এই কান্না সবই সত্যি, তাই সে চাইল না তাকে আর কষ্ট দিতে। গাড়ি চলতে শুরু করল। রোদ জানালার বাইরে তাকিয়ে রইল। অন্ধকারে ঢাকা শহরটা যেন তার নিজের জীবনটার মতো অচেনা, অনিশ্চিত। সে কোনোদিন এমন জীবন চায়নি। সে শুধু চেয়েছিল দুবেলা পেট ভরে ভাত আর ছোট ভাই রিমনকে নিয়ে ছোট্ট একটা সুখের ঘর। কিন্তু আজ তাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে। হঠাৎ গাড়ি থামার শব্দে তার ভাবনা ভাঙলো। চোখে তুলে দেখলো এক বিশাল দালানের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। আতিক নেমে এসে দরজা খুলে হাত বাড়িয়ে দিল, নামো। ধরে একবার তার দিকে তাকালো, তারপর কোনো উত্তর না দিয়ে নিজেই নেমে গেল। আতিক হালকা হেসে ফেললো। এতটুকু মেয়ের এত জেদ, কিন্তু তার ভালো লাগছে। সে সামনে হাঁটতে লাগলো। নূরও পেছন পেছন এগোতে লাগলো। মাঝে মাঝে আতিক পেছনে ফিরে তাকাচ্ছিল, মেয়েটা ঠিক আছে কিনা দেখার জন্য। এতে নূর বিরক্ত হয়ে থেমে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, এই খাটাস লোক বারবার আমার দিকে তাকান কেন? আমি কি পালিয়ে গেছি নাকি? আর্ধেক ঠোঁট বাঁকিয়ে বলল, তোমাকে নিয়ে ভরসা নেই। মাঝরাতে যখন দৌড়ে পালাতে চেয়েছিলে, এখন পালাবে না তার গ্যারান্টি কি? নূর মুখ ভেঙচি কাটলো। তারপর নূর কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চারপাশটা অচেনা, অস্বস্তিকর। তারপর ধীরে ধীরে গুটি গুটি পায়ে সামনে এগোতে লাগলো। আর্ধেক এগিয়ে যাচ্ছিল সামনে, আর সে কিছুটা দূরত্ব রেখে পেছন পেছন চলছিল। তার মূল দরজার সামনে পৌঁছাতে দরজাটা আপনা আপনি খুলে গেল। এই বিশাল বাড়ির প্রতিটা জিনিসে নূরের কাছে অদ্ভুত লাগছিল, যেন সবকিছু তার জীবনের বাইরে, অন্য এক জগতে। ঠিক তখনই একজন মাঝবয়সী মহিলা দ্রুত এগিয়ে এসে তাদের পথ আটকে দাঁড়ালেন। মুখে রাগ, চোখে দুশ্চিন্তা ছাপ স্পষ্ট। তিনি বাসখাই কণ্ঠে বলে উঠলেন, এখন তোদের আসার সময় হলো? রাত কত হয়েছে দেখছিস? সারাদিন বাইরে থাকিস কিভাবে বলতো? আদিক হালকা এসে বলল, ফুফি একটু রিল্যাক্স হও প্লিজ। তোমাকে না কতবার বলেছি আমাদের জন্য ওয়েট করবে না, তবু বসে থাকো কেন? কি করব বল, তোদের না খাইয়ে আমি কিভাবে ঘুমাই? এরই মধ্যে আতিক আর জিশান দুজনই ভেতরে ঢুকে একসাথে মহিলাটিকে জড়িয়ে দিল। এই মহিলা জেসমিন খাতুন, আতিকের ফুফি, আর জিশান তার একমাত্র ছেলে। এই বাড়িতে তারা সবাই একসাথে থাকে। আতিকের মা বাবা অনেক আগেই মারা গেছে। ছোট বয়স থেকে সে এতিম। তাকে আর তার ছোট বোন আরশিকে মানুষ করেছেন এই ফুফি, মায়ের মতো আগলে রেখে। এই বাড়িরই বাকি সদস্যরা, দাদা আরশাদ দেওয়ান, দাদি রোজিনা দেওয়ান, আর আতিকের ছোট বোন আরশি, এখন এরাই তার আপনজন। হাসি ঠাট্টার মাঝে হঠাৎ জেসমিন খাতুনের চোখ চলে গেল সদর দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে নূর, ছোট্ট কুকড়ে যাওয়া শরীর, চোখে ভয়, ঠিক যেন একটা ভেজা পাখি আষ্টের খোঁজে দাঁড়িয়ে আছে। তার পরনে পুরনো ময়লা চিফিস। এই বিশাল অভিজাত বাড়ির সাথে একেবারেই বেমান। জেসমিন খাতুন একবার আদিকের দিকে তাকালেন, আবার জিশানের দিকে। ভ্রু কুঁচকে গেল তার। মেয়েটাকে কোথা থেকে এলো, কেন এভাবে দাঁড়িয়ে আছে? প্রশ্নগুলো চোখে স্পষ্ট হয়ে উঠল।
আদ্রিক তখন মুচকি এসে সামনে এগিয়ে গেল। সে হাত বাড়িয়ে নূরের দিকে এগোলো। নূর একটু ইতস্তত করলো, শেষ পর্যন্ত তার হাত ধরলো না। তবু আদ্রিক ধীরে তাকে ভেতরে নিয়ে এলো। তারপর জেসমিন খাতুনের সামনে দাঁড় করে দিয়ে ঠোঁটে সেই পরিচিত বাঁকা হাসি টেনে বলল, ফুফি এ হচ্ছে দেওয়ান। সামনে দাঁড় করিয়ে দিয়ে ঠোঁটে সেই পরিচিত বাঁকা হাসি টেনে বলল, ফুফি এ হচ্ছে দেওয়ান বাড়ির রাজরানী মিসেস আদ্রিক দেওয়ান, ওরফে রোদেলা নূর দেওয়ান। জেসমিন খাতুন ধীরে ধীরে নূরের কাছে এগিয়ে এলেন। কাছে যেতে যেন থমকে গেলেন এক মুহূর্তের জন্য। মেয়েটা যেন সত্যি ফুলের মতো নিষ্পাপ, কোমল আর ভয়ে কুকড়ে থাকা পাখির ছানা। হঠাৎই তিনি নূরকে বুকের মধ্যে টেনে নিলে। নূর চমকে উঠল, কিছু বলল না। এতদিন পর কোনো বড় মানুষের বুকের স্পর্শ যেন মায়ের কথা মনে করিয়ে দিল। জেসমিন খাতুন ঠোঁটের কোণে মায়া ভরা হাসি ঝুলিয়ে বললেন, এই সেই অষ্টাদশী। ইস কি সুন্দর রে! তার কণ্ঠ ছিল মুগ্ধতা। এই সময় কিছুটা দূর থেকে হালকা হাসি শব্দ ভেসে এলো। ধীরে ধীরে এগিয়ে এলেন রজিনা দেওয়ান। বয়সের ছাপ স্পষ্ট তার শরীরে। কুঁচকে যাওয়া ত্বক, ঠোঁটের কোণে পানের দাগ, কিন্তু চোখে মায়া আর অভিজ্ঞতার গভীরতা। তিনি কাছে এসে নূরের হাতটা নিজের হাতে নিলেন। তারপর আলতো করে নূরের তালুতে চুমু খেলেন। মাশাআল্লাহ শব্দটা বেরিয়ে এলো তার ঠোঁট থেকে। তিনি নূরকে এনে আদ্রিকের পাশে দাঁড় করালেন। দুজনকে পাশাপাশি দেখে তার চোখে যেন তৃপ্তির ছাপ ফুটে উঠল। মনে হচ্ছিল ষষ্ঠা যেন খুব যত্ন করে একে অপরের জন্য দুজনকে তৈরি করেছে। ঠিক তখনই ঝড়ের বেগে এসে হাজির হলো আরশি। সে এক ঝটকায় আদ্রিকের পাশ থেকে নূরকে টেনে নিজের কাছে নিয়ে নিল। সে নূরের মুখটা দুই হাত দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। তারপর হেসে উঠল খিলখিল করে, ইস তুমি এই পুতুলটা কোথা থেকে এনেছো ভাইয়া? এই পুতুল ভাবিত কিউটের ডিব্বা, কিন্তু এই পুতুল ভাবিত আমার থেকেও ছোট। আমি কি তাহলে আপনি আপনি করে ভাবি ডাকবো নাকি? আদ্রিক হেসে ফেলল। তার বোনটা বয়সে খুব বেশি ছোট না, কিন্তু স্বভাবে একেবারে বাচ্চা। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে, কিন্তু আচরণে যেন এখন স্কুলের ছাত্রী। হঠাৎই কোনো পূর্বাভাস ছাড়াই আদ্রিক এগিয়ে গিয়ে নূরকে কোলে তুলে নিল। সবাই থমকে গেল। নূর লজ্জায় অপ্রস্তুত হয়ে তার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল। এই মানুষটাকে সে ঠিকমতো চেনে না, জানো না, তবু তার কাছে নিজেকে অদ্ভুতভাবে নিরাপদ মনে হচ্ছে। হয়তো এই পবিত্র সম্পর্কটার কারণেই। আদ্রিক সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। পিছনে তাকে মুচকি এসে আওড়ায়, সরি গাইজ, আদ্রিক দেওয়ানের এখন এই রেড রোজকে বড্ড প্রয়োজন। পেছন থেকে আরশি শীষ বাজিয়ে ঠোঁট চেপে হাসলো। তারপর সেও দৌড়ে নিজের রুমের দিকে চলে গেল। এক এক করে সবাই হাসতে হাসতে সরে গেল নিজেদের কক্ষে। মুহূর্তের মধ্যে নিস্তলা ফাঁকা হয়ে গেল। আদ্রিক ধীরে ধীরে রুমে ঢুকলো। নূর ধীরে ধীরে চারপাশে তাকালো। এই রুমটা তার কাছে যেন রাজপ্রাসাদের মতো মনে হচ্ছে। বিশাল বড় কক্ষ, ঝকঝকে পরিষ্কার, সবকিছু সুন্দর করে সাজানো। তার জীবনে এমন জায়গা কল্পনাতে আসেনি কখনো। ঠিক তখনই আদ্রিক ক্যাবিনেট খুলে একটা কালো রঙের চিপিস বের করলো। সেটি নূরের হাতে ধরে দিয়ে ঘাড় কাত করে বলল, রেড রোজ, শাওয়ার নিয়ে এটা পরে আসো। নূর কিছু বলল না, চুপচাপ জামাটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। আদ্রিক এক পলক তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। তারপর সেও নিজের শাওয়ার নেওয়ার জন্য পাশের রুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলে নূর বেরিয়ে এলো। তার চুল ভেজা, কোমর পর্যন্ত নেমে এসেছে, আর সেখান থেকে টুপটাপ করে পানি পড়ছে। কালো চিপিসটা তার গায়ের সাথে অপূর্বভাবে মানিয়েছে। ধপধপে ফর্সা গায়ের উপর কালো রংটা যেন আরো মোহনীয় হয়ে উঠেছে। নূর ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে সে নিজে অবাক হয়ে গেল। এ কি সত্যি সে? আজ যেন নিজেকে নতুন করে দেখছে। অজান্তেই ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটে উঠলো। ঠিক তখনই দরজার দিকে চোখ পড়তে সে থমকে গেল। আদ্রিক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটি স্থির নূরের দিকেই তাকিয়ে। নূর বুঝতে পারলো না লোকটা এইভাবে কেন তাকিয়ে আছে। হঠাৎ নিজের অবস্থান বুঝে তাড়াহুড়ো করে ওড়না দিয়ে নিজেকে ঢেকে নিল সে। অপ্রস্তুত হয়ে গেল পুরোপুরি। আদ্রিক মুচকি আসলো। এই লাজুকতা, এই সরলতা সবকিছু তাকে অদ্ভুতভাবে টানছে। তারা এখন এক পবিত্র বন্ধনে বাঁধা। তবু মেয়েটা যেন নিজেকে আড়াল করতে বেশি স্বস্তি পাচ্ছে। কিছু না বলে আদ্রিক রুম থেকে বেরিয়ে গেল। কিছু সময় পর সে ফিরে এলো, হাতে বড় একটা ট্রে ভর্তি বিভিন্ন খাবার। নূরের সামনে এসে দাঁড়াতেই নূর অবাক হয়ে তাকিয়ে রইল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এত খাবার, যেখানে এক মুঠো ভাতের জন্য তাকে মানুষের বাসায় কাজ করতে হয়েছে, আর সেখানে তার সামনে সাজানো এত রকম খাবার, পোলাও, মাংস, ডিম। সে যেন বিশ্বাসই করতে পারছে না। আদ্রিক তাকে আলতো করে বিছানায় বসিয়ে দিল। তারপর নিজেই প্লেট থেকে এক টুকরো মাংস দিয়ে পোলাও তুলে নূরের মুখের সামনে ধরলো। ঠিক তখনই নূরের দু চোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার মনে পড়ে গেল কতদিন না খেয়ে থেকেছে, কত অপমান সহ্য করেছে শুধু দুমুঠো ভাতের জন্য। আর আজ এত কিছু তার সামনে। আদ্রিক একটু অবাক হয়ে বলল, রেড রোজ, খাচ্ছ কেন? খাবারটা খাও। কিন্তু নূর মুখ ফুরিয়ে নিল, খেতে পারলো না। আদ্রিক ভুক কুঁচকে প্লেটটা সরিয়ে রেখে নূরকে নিজের দিকে ঘুরিয়ে নিল। কি হয়েছে রেড রোজ? নূর নিচু স্বরে বলল, খাবো না আমি। বাট হোয়াই? আমি খাবো না, আমার ভাইও না খাইয়ে বইসা রয়েছে। ওরে রাইখা আমি কেমনে এই মাংস খামো কন? আমার খিদা নাই, আপনি খাইয়া ফালান।
কথাগুলো বলে সে চুপ করে গেল, তার চোখ নিচের দিকে, কিন্তু ভেতরে ভেতরে যেন ঝড় বইছে। যেখানে তার ছোট ভাইটা না খেয়ে বসে আছে, সেখানে তার গলা দিয়ে এক মুঠো ভাতও নামবে না। এটাই স্বাভাবিক। আতিক কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে ডেকে উঠল, রেডরোজ আমার দিকে তাকাও তো। নূর তাকালো না, জেদি স্বরে আবারও বলল, খুলাম না, খামু না আমি, তাও কেন, বারবার খাইতে কর, প্লিজ আজকের মতো খেয়ে নাও। নূর এবার ধীরে ধীরে মুখ তুলে তাকালো, চোখ দুটো ভেজা। গভীর একটা দীর্ঘশ্বাস ছাড়লো। আপনি নিজের বোনরে ছাড়া খাইতে পারবেন? পারবেন না আমি জানি। আপনি নিজেও এত বড় হইয়া বোনরে ছাড়া খান না, তাহলে আমি কেমনে খামু আমার ছোট্ট ভাইডারে রাইখা? কালকে আপনি আমার ভাইয়ের কাছে লইয়া যাবেন, তারপর আমি আমার ভাইরে লইয়া অন্য জায়গায় চলে যাবো, আর কারো বোঝা হমু না। আমি কাজ কইরা আমার বাইরে মানুষ করুক। তার কণ্ঠ ছিল অদ্ভুত দৃঢ়তা। এই ছোট্ট মেয়েটা নিজেই এখনো বাচ্চা, তবুও ভাইকে মানুষ করার স্বপ্ন দেখে। কথাগুলো যেন সোজা গিয়ে বিঁধল আদ্রিকের বুকে। সে হঠাৎ উঠে দাঁড়ালো, কিছু না বলে ফোন বের করে কারোর সাথে কথা বললো। কয়েক মুহূর্ত পরে ফোনে ভিডিও কল এলো। আদ্রিক ফোনটা নিয়ে এসে নূরের হাতে ধরিয়ে দিল। দেখো। নূর কাঁপা হাতে ফোনটা ধরলো। স্ক্রিনে তাকাতে নিজের ভাইকে দেখে সে ডুকরে কেঁদে উঠলো। উপাসে রিমন বসে আছে, সামনে খাবার রাখা, কিন্তু সে খাচ্ছে না, শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। নূর কাঁদতে কাঁদতে বলল, আমি খামু খামু, তাও আমার ভাইরে মাইরেন না। আমার ভাই ছাড়া আমার কেউ নেই, আল্লাহর দোহাই লাগে আমার ভাইডারে কিছু করেন না। আদিক একটু বিস্মিত হয়ে তার দিকে তাকালো, তারপর শান্ত গলা উত্তর দিল, রেডরোজ রিল্যাক্স হও, আমি তোমার ভাইকে মারার জন্য লোক পাঠাইনি, তারা ওকে খাবার দিতে গিয়েছে। তুমি তো বললে তোমার ভাই না খেলে তুমি খাবে না, এখন তোমার ভাই খাবে, তাহলে তুমিও খাও, ঠিক আছে? ওর মাথা নাড়লো, না না, আমার ভাই আর আমি কেন আপনার টাকায় খামো? আমরা মরে গেল কারো ভিক্ষার জিনিস খামো না। ওদিকে এবার সত্যি অবাক হল। ওপাশে ছোট্ট একটা ছেলে ক্ষুধায় কাতর, তবুও খাবার মুখে তুলছে না, কারণ তার বোন তাকে যেভাবে শিখেছে সেও ঠিক সেটাই করছে। এই দৃশ্যটা আদ্রিককে নিঃস্ব করে দিল। সে ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে এসে তাকে নিচের দিকে ঘুরিয়ে নিল, তার হাত আলতো করে নিজের হাতের বাজে আটকে রাখলো। রেডরোজ, তোমায় বলেছি না আমাদের বিয়ে হয়েছে, সেই হিসেবে আমি তোমার স্বামী, আর তোমার ভাই আমার শালা। তো শালা যদি তার দুলাভের দেওয়া খাবার খায়, তাহলে কি সেটা ভিক্ষা হয়? তোর কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মাথা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। বিয়া কিসের বিয়া? ধনী গরিবের বিয়া হয় না। আপনি এমনই এমনই আমারে বিয়া করেন নাই। আপনার মতো আরো লোক গেছিল আমারে কিনবার, তারা আমার অন্য জায়গায় বেচা টাকা নিব, আর আপনি আমার ওই লেগে আনছেন, তাই না? কথাগুলো শুনে মুহূর্তের জন্য থমকে গেল আদ্রিক। তার চোখে বেশি উঠল অদ্ভুত এক ছায়া। আদ্রিক বিন্দুমাত্র বিচলিত হলো না। সে শান্তভাবে আবারও খাবার তুলে নিল, ধীরে ধীরে নূরের সামনে এগিয়ে ধরলো। এবার আর নূর বাধা দিল না। সারাদিন না খাওয়ার কারণে শরীরটা ভীষণ দুর্বল হয়ে পড়েছে, হাত কাঁপছে, মাথা হালকা ঝিমঝিম করছে। চুপচাপ মুখ খুলে খেলো। আদ্রিক নিজ হাতে এক লোকমা, তারপর আরেক লোকমা করে তাকে খাওয়াতে লাগলো। এই নীরবতার মাঝে সে হঠাৎ বলল, জানো রেডরোজ, পুরুষ মানুষ দুই ধরনের হয়, এক সুপুরুষ, আরেক কাপুরুষ। তবে আমাকে কখনো কাপুরুষ ভাবো না। আদ্রিক দেওয়ান কাপুরুষ না। হতে পারে আমি এক হাতে হাজারটা খুন করতেও কাব্য না, কিন্তু নারী জাতিকে অসম্মান করার মতো নিচে নামি না। নূর চুপ করে শুনছিল, তার চোখ নিচু। তারপর আবার বলল, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। কবে, কখন, কিভাবে তোমার প্রেমে পড়লাম আমি নিজেও জানি না, কিন্তু এটুকু জানি এই অনিশ্চিত জীবনে তোমাকে আমার প্রয়োজন। তুমি ভাবছো আমি তোমাকে কিনে এনেছি, কিন্তু সত্যিটা তা না। রেডরোজ। নূর ধীরে ধীরে চোখ তুলল। আদ্রিকের চোখে এবার অদ্ভুত এক গম্ভীরতা। আমি তোমার বাবার কাছে তোমাকে ভিক্ষাও চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি। আমি চেয়েছিলাম সম্মানের সাথে তোমাকে আমার জীবনে আনতে, কিন্তু সে রাজি হয়নি। বরং তোমার বিনিময়ে টাকা চাইলে 50,000 টাকা। আমি রাজি হইনি। তখন সে বলল তোমাকে অন্য কারো কাছে বিক্রি করে দিবে। আমার ভালোবাসাকে একটা পণ্যের মতো নিলামে তুলেছিল সে। অতঃপর বাধ্য হয়ে নিজের ভালোবাসাকে কিনে আনতে হয়েছে আমাকে। তুমি আমার উপর অভিমান করতে পারো রেডরোজ, আমি তোমার সব অভিমান ভাঙতে রাজি আছি, কিন্তু নিজেকে কখনো ছোট ভাববে না। তুমি কোনো পণ্য নও, তুমি আমার ভালোবাসা। আদ্রিক দেওয়ান যেখানে খোদা ছাড়া কারো সামনে মাথা নত করে না, সেখানে তুমিও কখনো নিজের সম্মান নিচু করবে না, বুঝছ? নূর চুপ করে রইল। তার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। এই মানুষটা যাকে সে ভয় পায়, ঘৃণা করে, সেই মানুষটা কি সত্যি তাকে এইভাবে ভালোবাসে? আদিত ততক্ষণে তাকে খাইয়ে শেষ করেছে। সে ধীরে ধীরে প্লেটটা তুলে নিল, আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা কানে বাজলো নূরের। সে স্থির হয়ে বসে রইল, চোখ দুটো ফাঁকা, কিন্তু ভেতরে অসংখ্য প্রশ্ন। এমন একজন মানুষকে যে বিনা দ্বিধায় কাউকে মেরে ফেলতে পারে, সেই আবার তাকে ভালোবাসে। তার থেকে বড় কথা, এই মানুষটা নাকি তার বাবার কাছে তাকে ভিক্ষা চেয়েছিল। নূরের বুক কেঁপে উঠল। আজ পর্যন্ত কেউ তাকে আদর করে ডাকেনি, আর এই মানুষটাই আজ তার জন্য মাথা নত করেছে। ভাবতে বুকটা অদ্ভুতভাবে শীতল হয়ে উঠল। আপনি ঠোঁটের কোণে হাসি ফুটল। অন্যদিকে দরজা ঠেলে বের হতেই করিডোরে হালকা আলো ছড়িয়েছিল।
চারপাশ নিস্তব্ধ, রাত যেন পুরো বাড়িটাকে নিজের আঁচলে ঢেকে রেখেছে। আদিক ধীর পায়ে হাঁটছিল, ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো জিশান। পথ আগলে আদিক থেমে গেল, ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। কিরে শালা, এমন অর্ধ উলঙ্গ হয়ে কোথায় যাচ্ছিস? খবরদার আমার বোনের সামনে এ অবস্থায় যাবি না, নয়তো মেরে মুখ ভেঙে দিব তোর। জিশান হেসে ফেললো। ভাই তুমিও না? আদিক আবার প্রশ্ন ছড়ে দিল। আরশিকে কিছু বলেছিস? জিশান মাথা নাড়ালো। সুযোগ পাই কোথায়? আদিক একটু থামলো, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে জিশানের কাঁধে হাত চাকলো। কণ্ঠটা এবার আগের চেয়ে অনেক নরম। শোন, জীবনের সবচেয়ে প্রিয় জিনিসগুলো সবসময় নিজের কাছে আগলে রাখতে হয়। সময় থাকতে নিজের অনুভূতিগুলোকে প্রকাশ কর। আর সে এখন ছোট নয়, যথেষ্ট বুঝদার হয়েছে। এখনো যদি কেউ একজনকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে পরে আবার আফসোস করিস না। জিশান চুপ করে শুনছিল। সে নিজেও ভাবলো কথাগুলো। এরপর আদিক আবার স্বাভাবিক ভঙ্গিতে ফিরে এলো। সে যাই হোক, এত রাতে এখানে কি করিস? জিশান একটু হেসে বলল, সেটা পরে বলি। ভাই তুমি ভাবির সামনে এমন কোমল হয়ে যাও কিভাবে? তুমি তো জিশান একটু হেসে বলল, সেটা পরে বল। ভাই তুমি ভাবির সামনে এমন কোমল হয়ে যাও কিভাবে? তুমি তো এমন নও যে ছেলের এক হুঙ্কারে পুরো জায়গা কেঁপে ওঠে, যার সামনে কেউ দাঁড়াতে সাহস পায় না, যে ছেলেটা কারো কাছে মাথা নত করে না, কেউ পায়ে ধরে ক্ষমা চাইলেও মাফ করে না, সেই তুমি একটা ছোট্ট মেয়ের সামনে এভাবে ঝুঁকে যাচ্ছ। জিশানের প্রশ্ন শুনে হঠাৎই হেসে উঠল আদ্রি। তার হাসিটা এমন যেন কথাটা তার কাছে নিজেকেই এক মজার বিষয়। কিন্তু জিশান একদম বেকুব বনে গেল। সে বুঝতে পারছে না আদিক হাসছে কেন। তার এই অবস্থা দেখে আদিক নিজে কথা বলা শুরু করলো। আরশিকে ভালোবাসে? প্রশ্নটা শুনে জিশান থমকে গেল, চোখে বিস্ময়। এই প্রশ্নটা কি সত্যি করার দরকার ছিল? আদিক তো সবচেয়ে ভালো জানে সে আরশিকে কতটা ভালোবাসে, তবু কেন এমন বোকা প্রশ্ন? এটাও তুমি আমাকে জিজ্ঞেস করছো? ভাই তুমি তো জানো ওই ইনোসেন্ট মেয়েটাকে আমি কতটা ভালোবাসি, ওর জন্য কি কি করতে পারবে। জিশান তাজ্জব বনে গেল। আদিকের এমন প্রশ্নে সে অবাক না হয়ে পারছে না। আমার বোনের জন্য নিজে জান দিতে পারবি? মুহূর্তে জিশানের চোখে আগুন জ্বলে উঠল। সে এক কদম এগিয়ে এলো। তোমার সন্দেহ হচ্ছে ভাই? ওয়েট। কিন্তু তার আগে আদিক তার হাত টেনে ধরল। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। সন্দেহ নেই বলেই তো তুই এখনো বেঁচে আসে। জানিস তো বোনটা আমার ভীষণ প্রিয়। আমি অন্তত আব্বু আম্মুর ভালোবাসা কিছুটা অনুভব করতে পেরেছি, কিন্তু আমার পিচ্চি বোনটা। সে থেমে গেল, চোখ শক্ত হয়ে উঠল, চোখ দুটো লাল। জিশান বুঝতে পারলো এই টপিকটা বিপজ্জনক। এই স্মৃতিগুলো আদ্রিককে হিংস্র বাঘ বানিয়ে দেয়, তাই তাড়াতাড়ি কথার মোড় ঘুরিয়ে দিল। আচ্ছা ভাই তুমি ভাবির কাছে যাও, আজকের রাতটা কিন্তু তোমাদের জন্য খুব স্পেশাল। আমি একটু আমার না হওয়া বউটাকে দেখে আসি। কথাটা বলে সে দ্রুত সরে গেল। আদ্রিক কিছু বলল না, শুধু স্থির দাঁড়িয়ে রইল। জিশান হাঁটতে হাঁটতে ভাবছিল, এই ছেলেটাকে বাইরে থেকে যতটা ভয়ঙ্কর মনে হয়, ভেতরে সে ঠিক ততটাই ভাঙা। ছোট বয়স থেকে একের পর এক আঘাত সহ্য করে এসেছে। আদিক জানে তার বাবা মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না, কেউ তাদের মেরে ফেলেছে। কিন্তু কে? এই প্রশ্নের উত্তর সে এখনো খুঁজে পায়নি। আর সেই উত্তর খুঁজছে সে এই অন্ধকার জগতে পা রেখেছে। তার বোনের জন্মদিন তার বাবাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মার্ডার করানো হয়। সদ্য জন্ম নেওয়া অবশ শিশুটি নিজের বাবার মুখটাও দেখতে পারেনি। আর তার মাকেও ইঞ্জেকশন দিয়ে হসপিটালে মেরে ফেলা হয়, সেটাও বাচ্চা জন্ম নেওয়ার 8 ঘন্টার মধ্যে। নিষ্পাপ শিশুটি মায়ের দুধ পান তো দূর, তার আগুলো স্পর্শ করতে পারেনি। এমনকি তার যখন মাত্র 10 বছর বয়স, তখন একজন লোক তাকেও মারতে এসেছিল, কিন্তু সেই ছোট্ট ছেলেটা নিজের বাঁচার জন্য ইট দিয়ে আঘাত করে সেই লোকটাকে মেরে ফেলে। একটা শিশু নিজের হাতে প্রথম খুন, তারপর 12 বছর কারাগার। এই 12টা বছরই তাকে অন্য মানুষ বানিয়ে দিয়েছে। এখন প্রায় 9 বছর ধরে সে খুঁজে চলেছে তার বাবা মায়ের খুনিদের। বারবার ব্যর্থ হচ্ছে, তবু হাল ছাড়েনি, কারণ তার হারানোর মতো আর কিছু নেই। এসব ভাবতে ভাবতে জিশানের বুকটা হালকা কেঁপে উঠল। সে এসে দাঁড়ালো আরশির রুমের সামনে। দরজায় হাত দিয়ে দেখলো ভেতর থেকে লক করা। সে ভ্রু কুঁচকে ফেললো। এই কাজটা করতে সে অনেকবার নিষেধ করেছে আরশিকে, তবু মেয়েটা শোনে না। জিশান বাধ্য হয়ে পাশের ব্যালকনি দিয়ে ঢোকার সিদ্ধান্ত নিল সে। ব্যালকনি দিয়ে ভেতরে ঢুকতে দেখলো আরশি গভীর ঘুমে আচ্ছন্ন, চুলগুলো ছড়িয়ে আছে বালিশে, মুখটা শান্ত নির্বাক। এই মেয়েটাকে দেখলে জিশানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ছোট থেকে নিজের হাতে মানুষ করেছে সে তাকে, তার প্রতিটা আবদার পূরণ করেছে, কখনো বিরক্ত হয়নি। আর সেই যত্ন থেকে কখন যে ভালোবাসা জন্ম নিয়েছে সে নিজেও জানে না। ধীরে ধীরে এগিয়ে এলো জিশান, চোখ সরাতে পারছে না, মুহূর্তটা যেন থেমে গেছে। অজান্তে ঝুঁকে পড়লো সে, আস্তে করে আরশির কপালে একটা চুমু দিল। ঠিক তখনই আরশি হঠাৎ চোখ খুলে ফেললো, চমকে উঠে বসে পড়লো। তো তুমি এখানে? ভাইয়া শব্দটা কানে যেতে জিশানের মুখের হাসি মিলে গেল, চোখে রাগ জমে উঠলো। এই ভাইয়া ডাকটা সে একদম সহ্য করতে পারে না, তবু মেয়েটা বলে। কয়েকদিন ধরে মেয়েটা ইচ্ছে করে এই নামে ডাকছে থাকে। ভালোবাসা মানুষটার মুখে অন্তত ভাই ডাক শুনতে কারো ভালো লাগে না। অতঃপর সে দাঁত চেপে বলে ওঠে, আর একবার ভাইয়া বলে থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব তোর। আমি তোর কোন জন্মের ভাই লাগি? হ্যাঁ, নেক্সট টাইম বললে তোকে তেঁতুল গাছে ঝুলাই রাখবো, মাইন্ড ইট। আরশি ভয়ে কুকড়ে গেল, তবু সাহস সংশয় করে বলে ওঠে, তুমি বকছো কেন আমায়?
তুমি তো আমার ভাইয়ার মতোই। আবারও ভাইয়া তো কি বলবো, জামাই ডাকবো। আর সেই কথাটা শেষ হতে জিশানের ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। মেয়েটা মজা করে হোক তবুও তার মনের কথাটাই বলে ফেলেছে। তবে সে সেটা প্রকাশ করলো না, বরং কটাক্ষ ভরার আগে দৃষ্টিতে তাকিয়ে বলল, মার খেতে চাস? আর সে মুখ বাঁকালো। যাও তো তুমি, এত রাতে আমি মাইরটার খেতে পারবো না। আর তুমি এত রাতে এখানে কেন এসেছো? জিশান ভ্রু কুঁচকে তাকালো। তার আগে বল, দরজা লক করে কেন ঘুমিয়েছিস? তোকে কতবার বলেছি এভাবে দরজা বন্ধ করে ঘুমাবি না। তবুও এমনটা কেন করলে সে তুমি বুঝবে না। এখন যাও, আমার খুব ভোরে উঠতে হবে। এই বলে সে কমফোর্টটা গায়ে টেনে আবার শুয়ে পড়ল। কিন্তু জিশান সেখান থেকে এক চুলও নড়ল না, বরং আগের মতো স্থির হয়ে তাকিয়ে রইল তার দিকে, চোখে মুগ্ধতা। কিছুক্ষণ পর সে ধীরে বলে উঠল, আরশি তোমার বয়স কত? আরশি কোনো দ্বিধা না করে উত্তর দিল, 21। কিন্তু কেন? আমার 28। তার মানে আমাদের বয়সে পার্থক্য 7 বছর। আচ্ছা আরশি, তোর জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে পছন্দ? আরশি উঠে বসলো, ভ্রু কুঁচকে তাকালো। কেন, তুমি কি ঘটক নাকি? শুনো, আমার জন্য কাউকে খুঁজতে হবে না, আমি আমার জন্য তাকে পেয়ে গেছি। কথাটা শুনে যেন মাথার ভেতর কিছু একটা ভেঙে পড়লো জিশানে। তবু কোনো রকম নিজেকে সংযত করে প্রশ্ন করে বসলো, হোয়াট? পেয়ে গেছিস মানে? তার গলায় রাগ স্পষ্ট, কিন্তু আর সে নির্বিকার। সে নিজেও বুঝতে পারছে না হুট করে রেগে যাচ্ছে কেন জিশান। আরে রেগে যাচ্ছে কেন? তোমায় তো বলেছিলাম একজনকে আমার খুব ভালো লেগেছে। তো তো আবার কি? তাকে ভালো লাগে আর আমি তাকে বিয়ে করতে চাই। এর পরের মুহূর্ত জোরে একটা থাপ্পড় গিয়ে পড়লো আরশির গালে। আর সে ছলছল চোখে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে না এ হঠাৎ আচরণ কেন। জিশান মুহূর্তে হুঙ্কার দিয়ে উঠল, নাকে চাপ দিলে এখনো দুধ বের হবে। আর এই বয়সে এসে বিয়ের কথা বলছিস? কাল থেকে তোর বাচ্চাটিতে একা যাওয়া বন্ধ। আমাকে না জানিয়ে বাসা থেকে এক পা বাইরে রাখলো, তোর পা ভেঙে দেবো আমি মাইন্ডেড। কথাগুলো বলে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, রাগে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। আর সে কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তার গালটা এখনো ঝলছে। সে মুখ বাঁকিয়ে গজগজ করে উঠে, আমি জানি তোমার কথা শোনার জন্য বসে আছি। এদিকে আদ্রিক নিজের রুমে ঢুকতেই থমকে গেল। পুরো বিছানা খালি। মুহূর্তে তার বুক ধক করে উঠল। রেড রোজ কোনো সাড়া নেই। সে তড়িঘড়ি করে ওয়াশরুমে গেল, কিন্তু সেখানেও ফাঁকা। ব্যালকনিতে গেল, সেখানে কেউ নেই। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল। মাথার ভেতর একটাই চিন্তা, নূর পালিয়েছে। এত পাহারার মাঝও অসম্ভব। তবুও অদ্ভুত একটা ভয় তাকে গ্রাস করলো। সে দরজার দিকে এগোতে যাবে, ঠিক তখনই তার চোখ গেল সোফার পেছনে। ছোট্ট কিছু একটা নড়ছে, কিছু একটা আছে। কৌতূহল আর অজানা আতঙ্ক নিয়ে এগিয়ে গেল সে। নিচু হয়ে তাকাতে দেখতে পেল নূর ছোট্ট করে গুটিসুটি মেরে মেঝেতে ঘুমিয়ে যাচ্ছে, একদম বাচ্চাদের মতো। আদিকের বুক থেকে যেন একটা পাথর নেমে গেল। সে স্বস্তির নিঃশ্বাস পেল। ধীরে ধীরে তার পাশে বসে পড়ল। নূরের মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত অবস্থায় তার ঠোঁটটা হালকা উল্টে আছে, নিষ্পাপ নির্বাণ। আদিকের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। আদিক দেওয়ানার এত দামি বিছানা থাকতে তার মিসেস মেঝেতে ঘুমাচ্ছে। এই দিনটাও দেখতে হবে আমাকে, ভাবিনি কখনো। ধীরে ধীরে সে নূরকে কোলে তুলে নিল, খুব যত্ন করে। তারপর তাকে এনে নরম তুলতুলে বিছানার উপর শুইয়ে দিল। নূর একটু নড়াচড়ে উঠল। তার ছোট্ট হাতটা আচমকা গিয়ে খামচে ধরল আদ্রিকের শার্ট। আদ্রিক চমকে উঠল। সে নিচে তাকাতে দেখলো নূরের মুখটা কুঁচকে গেছে, ঠোঁট কাঁপছে। সে ঘুমের মধ্যে অস্পষ্ট স্বরে বলতে লাগলো, মা, ও মা, যাইও না আমাগো রাইখা। আব্বা খাইতে দেয় না, খালি মারে, অনেক মারে। জানো মা, সামান্য পয়সার লিগা তোমার ভাইয়ের বাড়িতে কাম করি আমি। কামে একটু ভুল হইলে মামি আমারে মারে। ওই দিন কয়টা খালি একটু ভাত চাইছি বইলা তাও মারছে। কয়টা ভাতের লিগা এত মারবো আমারে? আমি তো এমনি এমনি চাই নাই। আমি তো তার ঘরের সব কাম কইরা দিই। আদিকে চোয়াল শক্ত হয়ে আসছে, চোখের দৃষ্টি ধীরে ধীরে কঠিন হয়ে উঠছে। তবুও নিজেকে একটু সামলে নূরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। জানো না, ওই দিন মামি আমার পেটে লোহা দিয়ে সেক দিচ্ছে, কিন্তু আমার কোনো দোষ নেই। সত্যি তোমার পোলায় আমার হাত ধইরা টানাটানি করছিল, আমি ধাক্কা দিছি। এই লিগা কি আমারে গরম লোহা দিয়ে সেক দিব? কও তুমি? তার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ঘুমের মধ্যে সে খাচ্ছে। তুমি চলে যাওয়ার পর আমাগো আর কেউ ভালোবাসে না, সবাই এতিম কয়, রাস্তায় যাইয়া ভিক্ষা করতে কয়। আমরা কি গরিব দীক্ষা মানুষ না? কাম করে টাকা আনি, তার লিগে এত কথা। শব্দগুলো যেন বজ্রপাতের মতো আঘাত করতে লাগলো আঠিকের বুকের ভেতর। তার চোখ অন্ধকার হয়ে এলো। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে নূরের জামাটা একটু সরালো। আর ঠিক তখনই তার চোখে পড়লো দাগটা। নূরের পশা পেটের উপর লালচে কুচকে যাওয়া পোড়া দাগ। চামড়া যেন গলে গিয়ে সরে উঠেছে, কিন্তু ক্ষতটা এখনো ভয়ঙ্কর। আদিকে পুরো শরীর শক্ত হয়ে গেল। তার চোয়াল এতটাই শক্ত হয়ে উঠলো যে দাঁত কর্মর করে উঠল, চোখ লাল হয়ে উঠল মুহূর্তে। সে 6 মাস ধরে নূরের উপর নজর রেখেছিল। কেউ যদি খারাপ দৃষ্টিতে তাকায়, পরদিন সেই মানুষটাকে আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু এই নরক যন্ত্রণা, এই দাগ, এটা তার চোখ এড়িয়ে গেল কিভাবে? তার বুকের ভেতর আগুন জ্বলে উঠল।
মনে হচ্ছিল এই মুহূর্তেই গিয়ে সবাইকে শেষ করে দেয়। কিন্তু নূর, তার বুকের মধ্যে কাঁদতে থাকা এই ছোট্ট মেয়েটা, তার চোখে সে আর কোনোদিন ভয় বা কষ্ট দেখতে চায় না। সে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, নিজেকে সামলালো, তারপর ধীরে ধীরে আবার নূরের দিকে তাকালো। এই নিষ্পাপ মুখ, যার জীবনে এতটা কষ্ট। তারপর সে তড়িঘড়ি হয় উঠে গিয়ে মেডিসিন এনে নূরের পেটে আলতো হাতে মেডিসিন লাগিয়ে দিল। অত্যন্ত যত্ন করে নূরের ক্ষতস্থানে লাগালো। এর মাঝের বার কয়েক কেঁপে উঠে নূর, অসহ্য যন্ত্রণা গোঙালো। মেডিসিন লাগানো শেষ করে সে ধীরে ধীরে নূরকে নিজের বুকে টেনে নিল, মাথাটা আলতো করে চেপে ধরল নিজের বুকের সাথে, যেন পুরো পৃথিবী থেকে তাকে আড়াল করে রাখবে। নূরের নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। সে আবার গভীর ঘুমে তলিয়ে গেল। আর আদ্রিক চোখ বন্ধ করলো, কিন্তু তার ভেতরে ঝড় থামেনি। এই রাতটা হয়তো শান্ত, কিন্তু আগামীকাল কারোর জন্য ভালো হবে না। অতঃপর আদ্রিক নূরকে ছোট্ট পাখির ছানার মতো বুকে চড়ে ঘুমের রাজ্যে পাড়ি জমাল। সূর্যের তীর্যক রোশনি জানালার ফাঁক গলে এসে সরাসরি আসতে পড়লো ঘুমন্ত রমণীর চোখের উপর। বিরক্তিতে কুঁচকে গেল তার মুখ। ঘুমটা তার খুব একটা প্রিয় নয় এখন, যদি একসময় ছিল। তখন মা ছিল, কষ্ট ছিল না এতটা। সকাল মানেই ছিল মায়ের ডাকে ঘুম ভাঙা, কিন্তু সময় বদলেছে। এখন ঘুম মানেই অলসতা, আর অলসতা মানে পেটে ক্ষুধা। তাই বহুদিন ধরে নূরের সকাল শুরু হতো ভোর 4টায়, কিন্তু আজ তার শরীর উঠতে চাইছে না। নরম বিছানা উষ্ণতা তাকে অদ্ভুতভাবে আটকে রেখেছে। তবুও সেই বিরক্তিতে আড়মোড়া ভেঙে উঠে বসলো, দুহাত ছড়ে দীর্ঘ একটা হাই তুললো। তারপরে হঠাৎ চোখ পড়ল দেয়াল ঘড়ির দিকে, আর সঙ্গে সঙ্গে তার চোখ প্রায় কপালে উঠে গেল। এখন বাজে দুপুর 12টা। নূরের বুক ধক করে উঠল। সে তো কোনোদিন এত বেলা পর্যন্ত ঘুমায় না, রোজ ভোর 4টায় উঠে যায়। তড়িঘড়ি করে উঠে বসতে হঠাৎ সে বুঝতে পারলো সে মেঝেতে নেই, বরং নরম তুলতুলে বিশাল একটা বিছানায় শুয়ে আছে। মুহূর্তে তার গত রাতের কথা মনে পড়ে গেল। সে তো রাতে ভয় আর অস্বস্তিতে সোফার পেছনে মেঝেতে ঘুমিয়ে পড়েছিল। তাহলে এখানে এলো কিভাবে? সে কিছু বুঝে ওঠার আগেই তার কানের খুব কাছে ভেসে এলো ভারী মৃদু একটা কণ্ঠস্বর। বৌজান, ঘুম কেমন হলো? নূর চমকে পাশ ফিরে তাকালো, আর তাকেই থমকে গেল। আদ্রিক ঠিক তার পাশেই বসে আছে, এক হাত বিছানার উপর রাখা, অন্য হাতে কফির মগ। তার সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ নূরের মুখের দিকে। চোখ দুটোতে অদ্ভুত এক প্রশান্তি, যেন এই মেয়েটাকে দেখেই তার সকালটা পূর্ণ হয়েছে। নূরের বুক কেঁপে উঠলো। সে তড়িঘড়ি করে নিজের ওড়না খুঁজতে লাগলো, এদিক ওদিক তাকিয়েও কোথাও পেল না। তার অস্থিরতা দেখে আদিক ঠোঁট চেপে হাসলো। তারপর ধীরে ধীরে উঠে সোফার দিকে গেল। সেখান থেকে ওড়নাটা এনে খুব যত্ন করে নূরের গলায় জড়িয়ে দিল। তার আঙুলগুলো আলতো করে ছুঁয়ে গেল নূরের কাঁধ। নূর অস্বস্তিতে চোখ নামিয়ে ফেললো, আর আদিক মুচকি আসলো। যে ওড়না সরানোর অধিকার শুধুমাত্র আমার, সে ওড়না দিয়ে নিজেকে আমার থেকে আড়াল করছো? ভেরি ব্যাড। রেড রোজ। নূরের গাল মুহূর্তে লাল হয়ে উঠল। সে দ্রুত একটু দূরে সরে বসলো। এই মানুষটার সামনে এলেই কেন যেন তার বুক কেঁপে ওঠে। অথচ ভয় পাওয়ার কথা, এই লোকটা নিজের হাতে মানুষ খুন করেছে, তার চোখের সামনে করেছে। তবু এই মানুষটার পাশে থাকলে অদ্ভুত এক নিরাপত্তা কাজ করে, যেটা সে কোনোদিন অনুভব করেনি। নূর মাথা নিচু করে আসতে বলল, আমি তো মেঝেতে ঘুমাইছিলাম। আদ্রিক কফির মগটা টেবিলে রেখে বলল, আর আমি আমার বউকে মেঝেতে ফেলে রেখে ঘুমাবো? এতটা নিষ্ঠুর এখনো হয়নি আমি। নূর চুপ করে রইল। আদ্রিক আবারও তাকালো তার দিকে, এবং ধীরে ধীরে আরেকটু ঝুঁকে এলো তার দিকে। নূরের গলা শুকিয়ে আসে। সে বার কয়েক শুকনো ঢোক গেল, তারপর মিনমিনিয়ে বলল, আপনি আমার এত কাছে কেন? দূরে যা। নূর তড়িঘড়ি করে ওড়নাটা বুকের কাছে চেপে ধরল। তার চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। আদিক তার ভয় পাওয়া মুখটার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসলো। তারপর ধীরে ধীরে আরো একটু কাছে ঝুঁকে এলো। যা যা, বাবা আমার বউয়ের কাছ থেকে আমাকে দূরে যেতে বলছো? আর শোনো রোজ, আমি কিন্তু মোটেও ভালো মানুষ নই। যে হাতে মানুষ খুন করতে পারে, সে হাতে তোমাকেও কাবু করতে পারবো। কথাটা শুনে নূরের বুক ধক করে উঠলো। তার শ্বাস প্রশ্বাস কেমন এলোমেলো হয়ে গেল, কিন্তু আদিক থামলো না, বরং আরো নিচু স্বরে বলে ওঠে, বাই দা ওয়ে, তোমার বেলি বাটনের পাশে ছোট্ট তিলটা তোমাকে ভীষণ মানিয়েছে কিন্তু। জাস্ট ওয়াও। তার ঠোঁটের কোণে পাখা হাসি ফুটে উঠলো। নূর ডেব ডেব করে তাকিয়ে রইল। সে একবার নিজের দিকে তাকায়, আরেকবার আদ্রিকের দিকে। মুহূর্তে তার চোখের কোণে পানি জমে উঠল। লজ্জা, ভয়, অস্বস্তি মিলিয়ে তার পুরো শরীর কেঁপে উঠছে। আদ্রিক সেটা দেখে হেসে ফেলল। তারপর ধীরে ধীরে ঝুঁকে এসে ফিসফিস করলো, বেশি কিছু করিনি, জাস্ট একটা কিস দিয়েছিলাম। গড প্রমিস। নূরের মুখ মুহূর্তে টকটকে লাল হয়ে গেল। সে হতবিহ্বল চোখে তাকিয়ে রইল আদ্রিকের দিকে। ঠিক তখনই দরজা খুলে রুমে ঢুকে পড়লো আরশি। আরশিকে দেখে আদিক দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আরশি একবার ভাইয়ের দিকে, আরেকবার নূরের দিকে তাকে ঠোঁট চেপে হাসলো। সবকিছু সে বুঝতে পারছে। সে ধীরে ধীরে এসে নূরের পাশে বসলো। তার হাতে বেশ কয়েকটা ব্যাগ।
ব্যাগগুলো বিছানার উপর রেখে একে একে বের করতে লাগলো শাড়ি, চুড়ি, কসমেটিক্স, গয়না। নূর ফেলফেল করে তাকিয়ে রইল, তার চোখে অবিশ্বাস। এই জিনিসগুলো সে কোনোদিনও ছুঁয়েও দেখেনি। যে মেয়েটা সামান্য দুমুঠো ভাতের জন্য দিনের পর দিন অপমান সহ্য করেছে, আজ তার সামনে এত দামি দামি জিনিস। নিয়তি মানুষকে কত দ্রুত বদলে দিতে পারে। তার বুকটা হঠাৎ কেমন ভারী হয়ে উঠলো, আর সে মিষ্টি গলায় ডাকলো, নূর ভাবি। শব্দটা শুনে কেঁপে উঠল নূর। নূর নামটা তার মা রেখেছিল, কিন্তু মায়ের মৃত্যুর পর কেউ আর এই নামে ডাকেনি তাকে। সবাই অভাগী, বোঝা, ঝামেলা বলে চিনতো। আজ এতদিন পর নিজের নামটা শুনে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। অজান্তেই ঠোঁটে ছোট্ট একটা হাসি ফুটে উঠলো। সে আস্তে করে বলল, কিছু কইবা বুপু? কথাটা বলেই থমকে গেল। মুহূর্তে নিজের জিভে কামড় বসাল। আর সে তো বয়সে তার বড়। সে তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেললো। আমার মাফ করে দিবেন, আমি ইচ্ছা করে কই নাই। আর সে অবাক হয়ে তাকালো। তারপর আলতো করে নূরের চিবুক ধরে মুখটা নিজের দিকে তুললো। একগাল হেসে উঠে, ইস কি কিউট লাগছে আমার নূর ভাবিকে। ভাইয়া, এমন একটা কিউট মেয়ে এনে দিও তো জিশান ভাইয়ার জন্য। তারপর আমার দুইটা ভাবি হবে। ঠিক তখনই কর্কশ কণ্ঠে ভেসে এলো, আমার এত উপকার করতে হবে না তোকে। আমার বউ আমি নিজেই খুঁজে নিতে পারবো। আর সে ঘাড় বাঁকিয়ে দেখলো জিশান তাদের দিকে এগিয়ে আছে। সাথে সাথে সে চুপ হয়ে গেল। তা দেখে জিশান নিজের মনে বিড়বিড় করে, ফাজিলকে আমি বিয়ে করতে চাই। আর এই ফাজিল আবার নতুন ভাবি খুঁজে। খাচ্চর বেডি, তোর এক ভাবিতে হয় না? কিছু বললে ভাইয়া তোর মাথা বলেছি, চুপচাপ নিজের কাজ কর। আর সেও জিশানের দিকে তাকে ভেঙচি কাটলো। তারপর পুরো মনোযোগ নূরের দিল। নূর ভাবি, তুমি যা ইচ্ছে তাই বলে ডাকবা আমায়, আমি কিছু মনে করব না। আর বুবু নামটাও কিন্তু অনেক সুইট। আর সেও কথা শেষ হতে নূর হুট করে তাকে জড়িয়ে ধরলো। আর সেও কোনো দ্বিধা না করে পরম যত্নে নূরকে বুকে আঁকড়ে নিল, যেন বহুদিনের চেনা কোনো আপন মানুষকে খুঁজে পেয়েছে। নূর তাকে ছেড়ে দিয়ে ছোট করে বলল, তাহলে তুমি আর আমার ভাবি কইও না, আমাকে নূর কইয়া ডাকবা। আমার নামটা সুন্দর তাই না? আমার মায়ের রাখছে। নূর মৃদু হেসে ফেলে। মেয়েটার ছেলে মানুষই কথাগুলো শুনে আর সে খিলখিল করে হাসলো। আদ্রিক দুজনের কথোপকথন দেখছিল নীরবে, এবং আপনা আপনি তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আরশিও হাসতে হাসতে বলে, সো কিউট। কিন্তু শান্ত মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে হুড়মুড়িয়ে রুমের দরজা খুলে ভেতরে ঢুকে পড়লো একজন যুবক। দরজা প্রচন্ড শব্দে নূর চমকে উঠে আরশির গা ঘেঁষলো। আদ্রিক কিছু বুঝে ওঠার আগে যুবকটি ঝড়ে গতিতে এসে তার শার্টের কলা চেপে ধরল। মুহূর্তের মধ্যে পুরো রুমের পরিবেশটা বদলে গেল। লোকটার চোখ রাগে লাল হয়ে আছে, চোয়াল শক্ত, নিঃশ্বাস ভারী। আর তাকে দেখি আদ্রিকের ঠোঁটে ভেসে উঠলো পাকা হাসি, কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা অপরিচিত কেউ না, সে আয়ান, আদ্রিকের আপন চাচাতো ভাই। একই রক্তের সম্পর্ক, অথচ দুজন যেন জন্মান্তরের শত্রু। ছোটবেলা থেকে দুই পরিবারের মাঝে সম্পত্তি নিয়ে বিরোধ। সেই শত্রুতার আগুন সময়ের সাথে আরো ভয়ঙ্কর হয়েছে। আয়ন কলা শক্ত করে চেপে ধরে দাঁতের দাঁত চেপে গর্জে উঠল, কুত্তার বাচ্চা, তোর সাহস কিভাবে হলো আমার নূরকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার? তুই জানতি না আমি নূরকে ভালোবাসি? তারপর এই কাজ করলি কেন? রাগে আয়নের পুরো শরীর কাঁপছে। খবরটা শোনার পর থেকে সে উন্মাদের মতো ছুটে এসেছে এখানে। তার মাথায় এখন কোনো হুঁশ নেই, শুধু একটা কথাই ঘুরছে, আদ্রিক তার ভালোবাসা কেড়ে নিয়েছে। কিন্তু আদ্রিকও চুপ থাকার মানুষ নেই। পরের মুহূর্তে সে ক্ষিপ্ত হয়ে আয়নের মুখে বরাবর সজোরে ঘুষি মারল। আচমকা আঘাতে আয়ন হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গেল। ঠোঁটের কোনা কেটে রক্ত বেরিয়ে এলো। আদ্রিক রাগে ফুঁসতে ফুঁসতে তার দিকে আঙুল তুলে হুঙ্কার দিল, আমার আব্বু আম্মুর নামে আর একটা বাজে কথা বলবি না। তুই আমার ভাই হইতে পারিস, কিন্তু আরেকবার যদি তাদের নিয়ে বাজে কথা বলিস তো জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি। তার কণ্ঠে এতটা ভয়ঙ্কর ক্রোধ ছিল যে নূর ভয়ে আরশিকে শক্ত করে ধরে রেখেছে। তবু আয়ন থামলো না। সে আবার উঠে দাঁড়ালো। চোখ দুটো রক্তিম হয়ে আছে, বুক ওঠানামা করছে দ্রুত। রাগে গজগজ করতে করতে সে বলে উঠলো, তার আগে বল, তুই কেন আমার নূরকে জোর করে বিয়ে করছিস? কথাটা শুনে আদ্রিক হঠাৎ পাগলের মতো হেসে উঠলো। নূর আর সে দুজনই ভয়ে গুটিয়ে গেল। এক কোণে সরে বসে আছে। নূরের হাত ঠান্ডা হয়ে গেছে, সে বুঝতে পারছে না কি হচ্ছে। আদ্রিক ধীরে ধীরে আয়নের সামনে এগিয়ে এলো। তারপর এক পলক নূরের ভয়ের তো মুখের দিকে তাকে নিচু গলায় বলতে লাগলো, নূর তোর রিয়েলি? আদ্রিক, আমাকে রাগাবি না। আমার নূরকে আমার কাছে ফিরিয়ে দে, নয়তো। আদ্রিক তাকে শেষ করতে দিল না। সে আয়নের খুব কাছে গিয়ে দাঁড়িয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমার বাড়িতে এসে আবার আমার বউকে নিয়ে যাওয়ার জন্য ঠেট দিচ্ছিস? লাইক সিরিয়াসলি? আদ্রিক এবার আয়নের কলা চেপে ধরল। সে আগের ন্যায় কঠোর গলায় প্রতিদ্বন্দ্বিতা করে। যেখানে আদ্রিক দেওয়ানের চোখের দিকে তাকিয়ে কথা বলতে মানুষের জান কাঁপে, সেখানে তুই আমার জানকে চাস? আদ্রিক হঠাৎ তার
কলা ছেড়ে দিল, তারপর ভারী শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। আপাতত কোনো রক্ত ঝরাতে চায় না। চুপচাপ নিজের বাসায় ফিরে যা, নয়তো তোর এমন অবস্থা করবো যে রাস্তার কুকুরও তোকে খেতে চাইবে না। আয়ন কিছুক্ষণ রাগে দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর আচমকা নূরের দিকে এগিয়ে গিয়ে তার হাত শক্ত করে টেনে ধরল। নূর আতঙ্কে কেঁপে উঠল। ছাড়েন আমায়, আমি যাবো না আপনার লগে। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আয়নের শক্তির কাছে ব্যর্থ হলো। আয়ন নূরকে টেনে রুম থেকে বের করে নিতে উদ্যত হতে আচমকা আদ্রি তার হাত চেপে ধরল। মুহূর্তে তার পুরো পরিবেশ থমথমে হয়ে উঠল। আদ্রিকের চোখে তখন ভয়ঙ্কর আগুন জ্বলছে, চোয়াল শক্ত, মুখে রগ ফুলে উঠেছে। সে আয়নের হাত মুচু দিয়ে হুঙ্কার তুলে বলল, আমার ভালোবাসার দিকে যে হাত বাড়াবে সে যদি আমার নিজের ভাইও হয়, তবুও তার কলিজা ছিঁড়ে ফেলতে আমার হাত একটুও কাঁপবে না। কথাটা বলেই বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্পের পরবর্তীতে কী ঘটে তা জানার জন্য এবং এরকম আরও সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।